ভারতের সামনে টার্গেট 314 রান আর প্রতিপক্ষ পাকিস্তানের আগুন ঝরা বোলিং। গ্যালারিতে হাজার হাজার পাকিস্তানি সমর্থকদের বিজয় উল্লাস। ধারাভাষ্যকাররাও ধরে নিয়েছেন এই ম্যাচে ভারতের পক্ষে আর কোনোভাবেই জেতা সম্ভব নয়। তাই পাকিস্তানি ক্রিকেটাররাও আগেভাগেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে জয়ের সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন। অহংকারে মত্ত হয়ে পাকিস্তানি ক্রিকেটাররা প্রকাশ্যেই ঘোষণা করছিলেন এই ম্যাচে হিন্দুস্তানকে তাদের ভগবানও বাঁচাতে পারবে না। কিন্তু পাকিস্তান সম্ভবত ভুলে গিয়েছিল ভারত আর পাকিস্তানের ক্রিকেটীয় লড়াই শুধুমাত্র 22 গজেই খেলা হয় না। ভালোবাসা, আবেগ আর লড়াইকে মিশিয়ে তৈরি হয় জাতীয়তাবাদের আবেগ। তাই সেই রাতে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সৌরভ, সচিন, রবীন সিংদের সঙ্গে কোটি কোটি ভারতীয় একসঙ্গে লড়াই করছিলেন। নমস্কার বন্ধু, আমি সৌম্যকান্তি আর সৌম্য অনফিল্ডের আজকের এপিসোডে আমরা শুনতে চলেছি 1998 সালের ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ইন্ডিপেন্ডেন্স কাপের ভারত এবং পাকিস্তানের সেই ঐতিহাসিক ফাইনালের গল্প। 18 জানুয়ারি 1998 সালে ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে সিলভার জুবিলি ইন্ডিপেন্ডেন্স কাপের তৃতীয় ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছিল। প্রথম দুটি ফাইনালের মধ্যে দুটো দলই একটি করে ফাইনাল ম্যাচ জিতেছিল, অর্থাৎ তৃতীয় এই ফাইনালটি চ্যাম্পিয়নশিপের ডিসাইডিং ম্যাচ হতে যাচ্ছিল। সেদিন ভারতীয় ক্রিকেট দল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তাই পাকিস্তানের হয়ে শাহিদ আফ্রিদি এবং সৈয়দ আনোয়ার দুজনে ওপেনিং করতে মাঠে আসেন। বন্ধুরা, পাকিস্তানি ওপেনার সৈয়দ আনোয়ার ভারতের বিপক্ষে সব থেকে ভয়ঙ্কর একজন ব্যাটসম্যান ছিলেন এবং ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের মুখোমুখি হলেই সৈয়দ আনোয়ার ভারতের বিপক্ষে বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়তেন। অন্যদিকে শাহিদ আফ্রিদিও তার ঝোড়ো ব্যাটিংয়ের জন্য পরিচিত ছিলেন। ভারতের হয়ে বোলিং শুরু করলেন জাভাগল শ্রীনাথ। শুরুর দিকটাতে দুই পাকিস্তানি ওপেনার ভারতীয় বোলারদের যথেষ্টই দেখে শুনে খেলছিলেন এবং সিঙ্গেল ডাবলস নিয়ে পাকিস্তানের স্কোরবোর্ড ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। চতুর্থ ওভারে শাহিদ আফ্রিদিকে আউট করার একটা সুযোগ পেয়েছিল ভারতীয় ক্রিকেট দল, কিন্তু রাহুল সাংভি ক্যাচ মিস করে আফ্রিদিকে জীবনদান দেন। জীবনদান পাওয়া মাত্রই বিধ্বংসী হয়ে উঠলেন শাহিদ আফ্রিদি এবং একের পর এক 4 ছক্কা মেরে ভারতীয় বোলারদের লাইন লেংথ একদম বিগড়ে দিলেন শাহিদ আফ্রিদি। বন্ধুরা, আফ্রিদি এবং আনোয়ারের এই জুটি যখন ভয়ঙ্কর হয়ে উঠছিল, ঠিক তখনই হরবিন্দর সিংয়ের একটা বলে পয়েন্টের উপর দিয়ে মারতে গিয়ে রবীন সিংয়ের হাতে ক্যাচ দিলেন শাহিদ আফ্রিদি। পাকিস্তান দলের প্রথম উইকেটের পতন। আফ্রিদির পরে পাকিস্তানের হয়ে ব্যাটিং করতে মাঠে নামলেন আমির সোহেল। আমির সোহেলকে সঙ্গে নিয়ে আনোয়ার এরপরে ধীরে ধীরে পাকিস্তানের ইনিংসকে বিল্ড আপ করতে শুরু করেন এবং প্রথম 10 ওভার শেষে পাকিস্তান ক্রিকেট দল 1 উইকেটের বিনিময়ে 55 রানে পৌঁছে যায়। এরপর আমির সোহেলকে হরবিন্দর সিং নয়ন মঙ্গিয়ার হাতে ক্যাচ আউট করিয়ে পাকিস্তান ক্রিকেট দলকে 66 রানের মাথায় দ্বিতীয় ধাক্কাটি দিলেন। পাকিস্তানের হয়ে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আনোয়ারের সঙ্গে জুটি বাঁধতে মাঠে নামেন ইজাজ আহমেদ। ইজাজ আহমেদ এবং আনোয়ার দুজনে মিলে এরপর ভারতীয় বোলারদের উপরে চড়াও হন এবং 16তম ওভারে সৈয়দ আনোয়ার তার হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করেন। বন্ধুরা, আনোয়ার যে টাচের সঙ্গে ব্যাট করছিলেন তা দেখে বোঝাই যাচ্ছিল আজ ভারতীয় ক্রিকেট দলের বিপক্ষে আরও একবার প্রাচীরের মতো বাধা হয়ে সামনে আসতে চলেছেন সৈয়দ আনোয়ার। 27তম ওভারে ভারতীয় ক্রিকেট দল সৈয়দ আনোয়ারকে আউট করার একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু তেন্ডুলকারের বলে রবীন সিং আনোয়ারের ক্যাচ মিস করেন, যার ফলে জীবনদান পেয়ে যান ভয়ঙ্কর সৈয়দ আনোয়ার। আনোয়ার আর ইজাজ আহমেদ দুজনে মিলে ভারতীয় বোলারদের নিয়ে ছেলে খেলা করতে শুরু করেন। দেখতে দেখতে ইজাজ আহমেদ তিনিও তার হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করে ফেলেন। ভারতীয় ক্রিকেট দল অনেক চেষ্টা করেও কোনোভাবেই পাকিস্তানের এই দুই মহিরুহ ব্যাটসম্যানকে আটকাতে পারছেন না। 45 ওভার শেষে পাকিস্তান ক্রিকেট দল 2 উইকেটের বিনিময়ে 291 রানে পৌঁছে গিয়েছিল। সুতরাং বোঝাই যাচ্ছিল পাকিস্তান ক্রিকেট দল আজ ভারতীয় দলের সামনে একটা পাহাড় প্রমাণ টার্গেট সেট করতে চলেছে। 46তম ওভারে এসে সৈয়দ আনোয়ার 140 রান করে আউট হলেন এবং তারপরের ওভারে ইজাজ আহমেদ তিনিও 117 রানে আউট হলেন। কিন্তু ততক্ষণে পাকিস্তান ক্রিকেট দল এমন একটা নিরাপদ স্কোরে পৌঁছে গিয়েছে যেখান থেকে মনে হচ্ছিল এই ম্যাচটা একপেশিভাবে পাকিস্তান ক্রিকেট দল ভারতের থেকে জিততে চলেছে। দেখতে দেখতে পাকিস্তান ক্রিকেট দল 48 ওভার শেষে 314 রানে পৌঁছে গেল। অর্থাৎ দ্বিতীয় ইনিংসে ভারতীয় ক্রিকেট দলকে এই গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচ জিততে হলে
315 রান করতে হবে, যা সেই সময় পর্যন্ত ক্রিকেট ইতিহাসে কখনো হয়নি। অর্থাৎ পরে ব্যাটিং করতে নেমে কোনো দল 315 রানের টার্গেট চেস করে তখনও অবধি ম্যাচ জেতেনি। তাই পাকিস্তানি সমর্থকরা ধরেই নিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট দল এই ম্যাচে বিজয়ী হতে চলেছে। অন্যদিকে ভারতীয় ক্রিকেট সমর্থকরা আশা করছিলেন সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর, অজয় জাদেজা, রবীন সিংরা পাকিস্তানের বিপক্ষে অন্তত লড়াইটা ছুঁড়ে দেবে। ম্যাচ জিততে হলে ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানের বিপক্ষে বিশ্ব রেকর্ড তৈরি করতে হবে। ধারাভাষ্যকাররা আগেভাগেই বলে দিচ্ছিলেন দুর্দান্ত বোলিং লাইন আপ সমৃদ্ধ পাকিস্তান ক্রিকেট দল এই ম্যাচটি অলরেডি জিতে নিয়েছে। কিন্তু বন্ধুরা, অসম্ভবকে সম্ভব করেই তো ইতিহাস তৈরি হয়, পৃথিবীতে নতুন নতুন কীর্তি স্থাপিত হয়। আর সেদিন শেরেবাংলা স্টেডিয়ামে এমনই এক ইতিহাসের জন্ম দেওয়ার প্রত্যয় নিয়ে ভারতের হয়ে ওপেনিং করতে মাঠে নামলেন সচিন, রমেশ তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি। তেন্ডুলকর ভালোভাবেই জানতেন এত বড় রান তাড়া করতে হলে শুরু থেকেই দ্রুত খেলতে হবে। 3 নম্বর ওভারেই সচিন তেন্ডুলকর ব্যাকফুটে গিয়ে দুর্দান্ত পুল শটে একটি দৃষ্টিনন্দন 4 মারলেন। পরের ওভারে সৌরভ গাঙ্গুলিও একটা অসাধারণ 4 মারলেন। ঢাকার মাঠে যে কতিপয় ভারতীয় সমর্থকরা ভারতীয় দলকে সমর্থন করছিলেন, সৌরভ এবং সচিনকে বিধ্বংসী হতে দেখে তারাও খানিকটা অক্সিজেন ফিরে পেলেন। প্রথম 5 ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল কোনো উইকেট না হারিয়ে 25 রানে পৌঁছে গিয়েছে এবং এরপরেই তেন্ডুলকর পাকিস্তানি বোলার আজাহার মাহমুদের উপরে চড়াও হলেন। আজাহার মাহমুদ বোলিং করতে এসেই তেন্ডুলকরকে স্লেজিং করতে চেষ্টা করছিলেন এবং বরাবরের মতোই তেন্ডুলকর মুখে নয় আজাহার মাহমুদকে উত্তর ফিরিয়ে দিলেন তার চওড়া ব্যাট দিয়ে। আজাহার মাহমুদের 1 ওভার থেকেই পরপর 4টি 4 মেরে তেন্ডুলকর বুঝিয়ে দিলেন কেন তাকে জিনিয়াস বলা হয়। 7ম ওভার শেষে ভারতীয় ক্রিকেট দলের স্কোর কোনো উইকেট না হারিয়ে 48 রান। তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি পাকিস্তান ক্রিকেট দলকে চাপের মধ্যে ফেলে দিয়েছেন। বোলিং করতে আসা সাকলাইন মুস্তাকের বলে তেন্ডুলকর এগিয়ে এসে দুর্দান্তভাবে বলকে পাঠিয়ে দিলেন শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে একটা বিশাল ছক্কা। বন্ধুরা, ভারতীয় ক্রিকেট দল এমন ঝড়ের গতিতে ব্যাটিং করছিল যে প্রথম 8 ওভার শেষেই ভারতীয় ক্রিকেট দল 71 রানে পৌঁছে গিয়েছিল। অর্থাৎ ওভার পিছু ভারতীয় ক্রিকেট দল প্রায় 9 রান করে সংগ্রহ করছিল। কিন্তু সবকিছুই যখন ঠিকঠাক চলছিল ঠিক তখনই পরের ওভারে আরও একবার বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেলেন ভারতীয় ক্রিকেটের প্রাণ ভোমরা তেন্ডুলকর। ব্যক্তিগত 41 রান করে প্যাভিলিয়নে ফিরে চলেছেন লিটল মাস্টার। বন্ধুরা, ভারতীয় ক্রিকেটের সেটা এমন একটা যুগ ছিল যখন তেন্ডুলকর আউট হওয়া মানেই ভারতীয় ক্রিকেট দলের সব আশা শেষ হয়ে গিয়েছে, এমনটাই মনে করতেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। কিন্তু ঠিক এই সময় ভারতীয় ক্রিকেট দল একটা সাহসী সিদ্ধান্ত নিয়ে 3 নম্বরে ব্যাট করতে পাঠিয়ে দেয় অলরাউন্ডার রবীন সিংকে। বন্ধুরা, তেন্ডুলকর আউট হলেও একটা প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করছিলেন দাদা সৌরভ গাঙ্গুলি এবং 10ম ওভারে আজাহার মাহমুদের বলে একটা অসাধারণ ওভার ড্রাইভ খেলে দাদা বুঝিয়ে দিলেন পাকিস্তানের বিপক্ষে এই লড়াই আজ চলতেই থাকবে। 10 ওভার শেষে ভারতীয় ক্রিকেট দলের স্কোর 1 উইকেটের বিনিময়ে 84 রান। বন্ধুরা, তখনও পাওয়ার প্লের 5 ওভার বাকি ছিল। 71তম ওভারে বোলিং করতে এলেন শহীদ আফ্রিদি। আফ্রিদির প্রথম বলটা শর্ট অফ লেন্থ ডেলিভারি এবং দাদা ব্যাক ফুটে গিয়ে অসাধারণ একটা পুল করলেন এবং স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে আরও একটা দুর্দান্ত 4। শাহিদ আফ্রিদির পরের বল এবং দাদা স্টেপ আউট করে এগিয়ে এসে আফ্রিদির মাথার উপর দিয়ে আরও একটা দুর্দান্ত বাউন্ডারি মেরে বুঝিয়ে দিলেন পাকিস্তানের বিপক্ষে এই লড়াই চলতেই থাকবে। ভারতীয় ক্রিকেট দল ওভার পিছু 8.67 গতিতে রান তুলছিল, ফলে আস্কিং রান রেট 6-এর নিচে নেমে গিয়েছিল। আফ্রিদির পরের বল এবং দাদা আরও একবার ফ্লিক করে বলকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে আরও একটা দুর্ধর্ষ 4। বন্ধুরা, এই 4-এর সঙ্গেই ভারতীয় ক্রিকেট দলের 100 রানও কমপ্লিট হয়ে গেল। 11.1 ওভারে 1 উইকেটের বিনিময়ে ভারতীয় ক্রিকেট দল 100 রানে পৌঁছে গিয়েছে। এরপর আফ্রিদি বোলিং করতে আসতেই স্টেপ আউট করে এগিয়ে এসে লং অনের উপর দিয়ে বিশাল একটি ছক্কা মারলেন দাদা সৌরভ গাঙ্গুলি। বন্ধুরা, এই 6-এর সঙ্গেই দাদা সৌরভ গাঙ্গুলি মাত্র 42 বল থেকে 52 রানে পৌঁছে গেলেন। পরের ওভারে স্ট্রাইকে এসেই রবীন সিং একটা অসাধারণ কাভার ড্রাইভ করে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে এবং পরের বলটিতেই কাট শট খেলে আরও একবার বলকে সীমানার রাস্তা দেখিয়ে দিলেন রবীন সিং। ব্যাক টু ব্যাক 2টি 4। এরপর পালা ছিল সৌরভ গাঙ্গুলির এবং দাদার ব্যাটে আরও একবার অসাধারণ সংযোগ এবং বল বিদ্যুৎ গতিতে কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে আরও একটা দুর্দান্ত 4। বন্ধুরা, এই 4-এর সঙ্গে ভারতীয় ক্রিকেট দল 150 রানে পৌঁছে গেল 1 উইকেটের বিনিময়ে। অর্থাৎ ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। 24তম ওভারে স্ট্রাইকে এসেই রবীন সিং মিড অন অঞ্চলের উপর দিয়ে আরও একবার বল পাঠিয়ে দিলেন শেরেবাংলা স্টেডিয়ামের প্যাভিলিয়নে
24 ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল 1 উইকেটের বিনিময়ে 179 রান, অর্থাৎ পরবর্তী 24 ওভার থেকে ভারতীয় ক্রিকেট দলকে এই ম্যাচ জিতে হলে 136 রান করতে হবে। আস্কিং রান রেট তখনও 6-এর নিচে, অর্থাৎ ভারতীয় ক্রিকেট সমর্থকরা আশা করছিলেন ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানকে টক্কর দেবে এই ম্যাচে। 29তম ওভারে ইজাজ আহমেদ রবিন সিংকে একটা সহজ জীবনদান দিলেন। একদিকে দাদা সৌরভ গাঙ্গুলি এবং অন্যদিকে রবিন সিং দুজনই মিলে পাকিস্তানি বোলারদের তখন রীতিমতো পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। শেরেবাংলা স্টেডিয়ামে একটার পর একটা 4 ছক্কার বন্যায় তখন ভারতীয় ক্রিকেট সমর্থকরা আশার আলো দেখতে পাচ্ছেন। বন্ধুরা, রবিন সিং এমন একজন অ্যাথলিট ছিলেন যিনি সিঙ্গেলকে অনায়াসেই ডাবলসে কনভার্ট করতে পারতেন, এবং সেদিনও দাদা এবং রবিন সিং দুজনে মিলে সিঙ্গেলকে ডাবলসে কনভার্ট করছিলেন। বন্ধুরা, সৌরভ এবং রবিন সিংকে আউট করতে না পেরে একদম বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন পাকিস্তানি বোলাররা, এবং এই সময় শহীদ আফ্রিদি সৌরভ গাঙ্গুলিকে কট বিহাইন্ড আউট করে দেওয়ার জন্য একটা অযথা আবেদন করছিলেন। ভারতীয় ক্রিকেট দলকে এই ম্যাচ জিততে হলে 96 বল থেকে 105 রান করতে হবে। হাতে রয়েছে 9টা উইকেট। পরের ওভারেই রবিন সিং দুর্দান্ত একটি 4 মেরে আরও ব্যবধান কমিয়ে আনলেন। পরের ওভারেই সৌরভ গাঙ্গুলি আরও একটা সিঙ্গেল নিয়ে নিজের সেঞ্চুরি কমপ্লিট করলেন। পাকিস্তানের বিপক্ষে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। শেরেবাংলা স্টেডিয়ামে ভারতীয় সমর্থকরা সৌরভ গাঙ্গুলির এই অসাধারণ সাফল্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। 81 বল থেকে এই ম্যাচ জিততে হলে ভারতীয় ক্রিকেট দলকে তখনও 91 রান করতে হবে। এরপর শাহিদ আফ্রিদি বোলিং করতে আসতেই রবিন সিং আরও একবার লং অন অঞ্চলের উপর দিয়ে উড়িয়ে দিলেন শাহিদ আফ্রিদিকে আরও একটা সিক্সার। রবিন সিংকে কোনো রকমভাবে আটকাতে না পেরে শহীদ আফ্রিদি রবিন সিং এর দিকে এগিয়ে এসে মাঠের মধ্যেই রবিন সিংকে গালি দিতে শুরু করলেন। প্রত্যুত্তরে পরের বলটিতেই রবিন সিং ফাইন লেগ অঞ্চল দিয়ে আরও একবার আফ্রিদিকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে আরও একটা 4 রান। বন্ধুরা, ভারতীয় ক্রিকেট দলকে এই ম্যাচ জিততে হলে 78 বল থেকে তখন মাত্র 76 রান করতে হবে। ম্যাচ তখন পুরোপুরি ভারতীয় ক্রিকেট দল নিয়ন্ত্রণ করছে। ঠিক এইরকম সিচুয়েশনে 39তম ওভারে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেলেন রবিন সিং। কিন্তু আউট হওয়ার আগে রবিন সিং 83 বল থেকে 82 রানের একটা ঐতিহাসিক ইনিংস উপহার দিয়ে ততক্ষণে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মন প্রাণ সব জয় করে নিয়েছেন। রবিন সিং এর পরে ভারতের হয়ে ব্যাটিং করতে মাঠে নামলেন মোহাম্মদ আজহারউদ্দিন, কিন্তু ক্রিজে নেমেই একটার পর একটা ডট বল খেলতে শুরু করলেন মোহাম্মদ আজহারউদ্দিন। এর ফলে যে মোমেন্টামটা পুরোপুরি ভারতীয় ক্রিকেট দলের পক্ষে ছিল, সেই মোমেন্টাম ধীরে ধীরে শিফটেড হতে লাগলো পাকিস্তানের দিকে। মোহাম্মদ আজহারউদ্দিনকে এইভাবে স্লো খেলতে দেখে বাধ্য হয়েই রিস্ক নিতে শুরু করলেন সৌরভ গাঙ্গুলি। এর মাঝেই সাকলাইন মুস্তাকের বলে আউট হয়ে গেলেন মোহাম্মদ আজহারউদ্দিন। বন্ধুরা, মোহাম্মদ আজহারউদ্দিন সেদিন 11 বল থেকে মাত্র 4 রান করতে পেরেছিলেন। আজহারের পরে ব্যাটিং করতে মাঠে নামলেন অজয় জাদেজা, এবং আজহারউদ্দিনের মতো অজয় জাদেজাও ক্রিজে নেমে একটার পর একটা ডট বল খেলে পাকিস্তানের পক্ষে মোমেন্টাম শিফটেড করছিলেন, এবং এই চাপেই সৌরভ গাঙ্গুলি ক্লিন বোল্ড হয়ে গেলেন। 138 বল থেকে 124 রানের ঐতিহাসিক একটা ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে চলেছেন সৌরভ গাঙ্গুলি। বন্ধুরা, প্রায় জেতা ম্যাচ হাতছাড়া হতে দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকরা দাঁতে নখ কাটছিলেন। পাকিস্তানি সমর্থকরা শেরেবাংলা স্টেডিয়ামে বিজয় উৎসব প্রায় শুরু করে দিয়েছিলেন। শেরেবাংলা স্টেডিয়াম তখন মুখরিত হয়ে উঠেছে পাকিস্তান জিন্দাবাদ স্লোগানে, আর ভারতীয় ক্রিকেট সমর্থকরা প্রায় আশা ছেড়েই দিয়েছেন। এরপর অজয় জাদেজা এবং ঋষিকেশ কানিতকার দুজনে মিলে ধীরে ধীরে ভারতীয় ক্রিকেট দলের স্কোর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করলেন। জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলকে 15 বল থেকে 19 রান সংগ্রহ করতে হবে। ভারতীয় সমর্থকরা প্রত্যাশা করছেন অজয় জাদেজা সম্ভবত কিছু করে দেখাবেন, কিন্তু সাকলাইন মুস্তাকের পরের ওভারেই ক্লিন বোল্ড হয়ে গেলেন অজয় জাদেজা। ভারতীয় ক্রিকেট দল একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। পাকিস্তানি ক্রিকেটাররা এমনভাবে সেলিব্রেট করছিলেন যেন তারা এই ম্যাচটি জিতেই নিয়েছেন। জাদেজার পরে ভারতের হয়ে ব্যাটিং করতে মাঠে নামলেন উইকেট কিপার নয়ন মঙ্গিয়া। আস্কিং রেট ক্রমাগত বেড়ে চলেছে। 13 বল থেকে ভারতকে এই ম্যাচ জিততে হলে 19 রান করতেই হবে। ওভারের শেষ বলটিতে নয়ন মঙ্গিয়া 1 রান নিয়ে স্ট্রাইক নিজের কাছেই রাখলেন। 47তম ওভারের প্রথম বলটিতেই নয়ন মঙ্গিয়া অসাধারণ একটা কভার ড্রাইভ খেললেন, এবং বল সীমানার বাইরে একটা অসাধারণ 4। 11 বল থেকে ভারতকে এই ম্যাচ জিততে হলে 14 রান করতেই হবে। এরপর নয়ন মঙ্গিয়া 1 রান নিয়ে নন স্ট্রাইকে এলেন, আর অন্যদিকে স্ট্রাইকে এসেই ঋষিকেশ কানিতকার পরপর 2 বল থেকে 2 রান করে 4 রান সংগ্রহ করলেন। 7 বল থেকে ভারতীয় ক্রিকেট দলকে এই ম্যাচ জিততে হলে তখনও 9 রান করতে হবে। ওভারের শেষ বলটিতে 1 রান নিতে গিয়ে রান আউট হয়ে গেলেন নয়ন মঙ্গিয়া। 48তম ওভার ভারতীয় ক্রিকেট দলকে এই ম্যাচ জিততে হলে 6 বল থেকে 9 রান করতে হবে। স্ট্রাইক এন্ডে ঋষিকেশ কানিতকার আর অন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে জাভা গালস্টিনা।
অন্যদিকে পাকিস্তানের হয়ে বোলিং করছেন কিংবদন্তি সাকলাইন মুস্তাক। প্রথম বলটিতেই ঋষিকেশ কানিতকার একটা অসাধারণ পুল শট খেলেন, কিন্তু মাত্র 1 রান। স্ট্রাইকে এখন জাভাগাল শ্রীনাথ। পরের বলটিতেই জাভাগাল শ্রীনাথ খুব জোরে ব্যাট ঘোরালেন, কিন্তু বল শর্ট পয়েন্ট অঞ্চলের দিকে দৌড়লো, কিন্তু এর মাঝেই দুই ব্যাটসম্যান দুইবারের জন্য জায়গা পরিবর্তন করলেন। 4 বল থেকে ভারতীয় ক্রিকেট দলকে এই ম্যাচ জিততে হলে 6 রান করতে হবে। পরের বল আরও একবার খুব জোরে ব্যাট ঘোরালেন জাভাগাল শ্রীনাথ। বল একদম গগনচুম্বী হয়ে আকাশের দিকে উঠে গেল। 3 জন পাকিস্তানি ক্রিকেটার ক্যাচ ধরার জন্য দৌড় শুরু করলেন, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন, বল তাদের মাঝখানে এসে পড়ল এবং এরই ফাঁকে শ্রীনাথ আরও একবার 2 রানের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন। পাকিস্তানি ফিল্ডাররা একে অপরের দিকে দেখছিলেন, সবাই ভাবছিলেন ও ধরবে, কিন্তু মাঝখান থেকে জাভাগাল শ্রীনাথ 2 রান নিয়ে ব্যবধান আরও কমিয়ে ফেললেন। পরের বলটিতে জাভাগাল শ্রীনাথ কাট শট খেলে আরও একবারের জন্য নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিলেন। স্ট্রাইকে এখন ঋষিকেশ কানিতকার। আর ভারতীয় ক্রিকেট দলকে এই ম্যাচ জিততে হলে 2 বল থেকে 3 রান করতেই হবে। বন্ধুরা, সমুদ্র হিমাচল দুরু দুরু বুক নিয়ে টিভির পর্দায় তাকিয়েছিল। সবার মনেই জিজ্ঞাসা কি হতে চলেছে। অন্যদিকে ধারাভাষ্যকাররা বলছিলেন যাদের হৃদয় দুর্বল তারা এই মুহূর্তেই টিভির সেট থেকে সরে যান। সাকলাইন মুস্তাকের পরের বল এবং ঋষিকেশ কানিতকার হাঁটু গেড়ে একটা অসাধারণ স্বপ্নের সুইপ শট খেলেন। বল মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানা পার। ভারতীয় ক্রিকেট দল ঐতিহাসিকভাবে ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানকে বিধ্বস্ত করে পরাজিত করেছে। বন্ধুরা, ইন্ডিপেন্ডেন্স কাপের এই জয় এমন একটা ঐতিহাসিক জয় যা ভারতীয় ক্রিকেট সমর্থকরা সেই প্রথমবার বিশ্বাস করতে শুরু করেছিল এই ভারতীয় ক্রিকেট দল সব অসম্ভবকে সম্ভব করে দেখানোর ক্ষমতা রাখে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই প্রতিবেদন? কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। জয় হিন্দ, বন্দে মাতরম।